সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে সংস্কার, বিমস্টেকের প্রধান উপদেষ্টা। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। 7 মাস পর মুক্ত হয়ে দেশে ফিরল জুলাই আন্দোলনে সৌদি আরবে আটক 12 বাংলাদেশি। বিমানবন্দরে বরণ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে স্থবির টেকনাফ বন্দরের আমদানি রপ্তানি। এক অর্থ বছরে রাজস্ব কমেছে 600 কোটি টাকা। বাসন্তী ফসলের চৈত্রে পুরাতন হিসেব চুকাতে ব্যস্ত কৃষক। 24-এর আবহে কড়া নাড়ছে নতুন বছর, গুরুত্ব পাবে সব জাতিসত্তা। এবং ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়ায় চীন, ফ্রান্স সহ বিভিন্ন দেশের বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি। একদিনের ব্যবধানে মার্কিন শেয়ার বাজারে ব্যাপক দরপতন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে ব্যাপক সংস্কার বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকে তরুণদের সম্মেলনে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। ব্যাংকক থেকে আরও জানাবেন হাসিব বিল্লাহ। নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তরুণ প্রজন্ম মানেই সম্ভাবনা। এই তরুণদের সঙ্গে আয়োজন দিয়ে শুরু হলো প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের কর্মসূচি। স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই অংশ নেন শহরের সিয়াম আইকনে তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই ফোরামে যোগ দেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণরা। I'm lucky because this is my first meeting of BIMSTEC. প্রধান অতিথি বক্তব্যের শুরু করেন সমাজ পরিবর্তনের আলাপ দিয়েই। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। The present civilization that we are going through is a self-destructive civilization. It will destroy everything. And that's the path we are going. If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization, which will be the features of new civilization has to be very clear. First condition of the new civilization, the businesses should not be greed driven. সেবা দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead, but you listen to others what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you are mature, you're ready to go. You have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চাকুরি মানুষকে দাসত্বে পরিণত করে। We are asking everybody to find a job. Our education system is built around finding so that you get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. পরে তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে থাইল্যান্ডের ব্যাংককে এসে পৌঁছেছেন এবং তারা নিজ নিজ দেশের স্বার্থে একে অপরের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। কিন্তু থাইল্যান্ড সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানার্থে নতুন প্রজন্মের জন্য একটি সেমিনার আয়োজন করে এই থাইল্যান্ডের দৃষ্টিনন্দন স্থাপনা আইকন সিয়ামে, যেখানে ডক্টর ইউনূস তার সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরেন এবং এর সঙ্গে বলেন, নতুন পৃথিবী গড়তে হলে পুরনো সব পদ্ধতি বাদ দিতে হবে এবং নতুন পথে হাঁটতে হবে। এর আগে বঙ্গোপসাগরীয় 7 দেশের অর্থনৈতিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড।
ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসুসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাতে ব্যাংককের শাংরিলা হোটেলে বিমস্টেকের নৈশভোজে যোগ দেন 7 দেশের সরকার প্রধান। এ সময় নৈশভোজে বিমস্টেকভুক্ত দেশগুলোর 7 নেতার মধ্যে পাশাপাশি বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় হয় বলে বাসুসকে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বেশ কিছু সময় ধরে দুই নেতাকে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায় বলেও জানান তিনি। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত ওই বাংলাদেশিরা জমায়েতে অংশ নেন এবং প্রীতি ভোজের আয়োজন করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেল খাটা শেষে তারা মুক্তি পান এবং 10 জন দেশে ফেরেন। আর কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন। এ সময় তাদের মুক্ত করতে ভূমিকা রাখার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তবে আর্থিক সহযোগিতা দাবি করেন প্রবাসীরা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। এমবাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করেছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে। বন্দি করার পরে আমরা এমবাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে, কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য এমবাসির একটা লোক 8 মাসে দেখা করার জন্য। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আনা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলিতে আহত 7 বছরের শিশু বাসেত খান মুসাকে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। এর আগে 19 জুলাই মেরাদিয়াহাট এলাকায় নিজ বাসার নিচে দাদি মায়া ইসলাম সহ আইসক্রিম কিনতে নেমে গুলিবিদ্ধ হন দুজনই। পরদিনই মারা যান দাদি মায়া ইসলাম। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 26 আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। পরে সরকারি সিদ্ধান্তে সরকারি বেসরকারি সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই 5 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরিয়ে আনা হয় মুসাকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার সিএমএইচ হাসপাতাল সংবাদ সম্মেলনে জানায়, পূর্বের তুলনায় ভালো আছে শিশু মুসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহ্যাবিলিটেশনটা শিখে হয়তো বাসায় চলে যেয়ে বাকিটা ম্যানেজ করতে পারবে। সমুদ্র ও নদীর সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক, মৎস্য আহরণ ও সুপারি চাষের খ্যাতি, পাশাপাশি ইতিহাসে লেখা অমর প্রেমের স্মৃতিগাথা সীমান্ত শহর নাফ নদী তীরবর্তী টেকনাফ। মিয়ানমারের ঘরোয়া বিরোধের বলি এই অঞ্চলের আমদানি রফতানি। নদীর ভাসমান নৌকার মতোই ভেসে চলা এপারের মানুষের জীবন ও জীবিকার গল্প জানাবেন বায়েজিদ সাদ। এ গল্প জলের জীবনের। জলের সঙ্গে শুধু আনন্দ কিংবা বেদনা নয়, জীবনেরও যেন যোগসূত্র। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর নাফ নদী তীরবর্তী টেকনাফ জনপদ।
সমুদ্র আর নদীর ভাসমান নৌকার মতোই ভেসে চলে এপাড়ের মানুষের জীবন জীবিকা। শুধু মৎস্য আহরণে লাখ লাখ টাকার লেনদেন হতো যে সৈকতে, সেখানে জাল ফেলতে না পেরে অর্থনৈতিক ভাটা পড়েছে শাহপরীর দ্বীপের জেলেদের। তাই ভরসার ডিঙি নৌকাও আজ নোঙর করা। তবু কী কারণে সরকারি বেসরকারি কোনো সহযোগিতায় পৌঁছায় না এ অঞ্চলে, তাও জানেন না অবহেলিত জেলেপাড়ার বাসিন্দারা। 9 মাস হলে ছেলে মেয়েদেরকে অন্য এলাকায় যায় কাজকর্ম করতে পারে, ওগুলা নিয়ে কষ্ট করি আনিয়া কিছু খাই। এখন তো যদি আসতে পারে আর কেউ তো আনতে পারে না। এখন বর্তমান জাল হয়েছে 200-250 পর্যন্ত জাল হয়েছে, এখনো 20-30টা জাল বসতে পারে আর কি। ওখানে গেলেও ওখানে মায়ের থেকে ওখানে হাড়ের থেকে গেলেও গুলি করে। উপকূলীয় এ অঞ্চলের আয়ের আরেক উৎস সুপারি। বড় আকারের জন্য সারা দেশে প্রসিদ্ধ টেকনাফের সুপারি। ভালো দাম পাওয়ায় সুপারি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। স্থানীয় বাজারে সপ্তাহে লেনদেন প্রায় কোটি টাকা। আমাদের এই সুপারিটা সুস্বাদু, আমরা সারা দেশে পাঠাই। এখন বিদেশে যারা এই করে তারা ইনপুটার যারা থাকতে পারে তারা ওখান থেকে কিনে নিয়ে যায়। এলাকার একমাত্র বিশুদ্ধ পানির উৎস থানা কম্পাউন্ডের কূপে আগের মতো জল না থাকলেও ইতিহাসে চাপা পড়া বিষাদ আর বেদনা বিধুর প্রেমের স্মৃতি হয়ে এখনও মানুষের মনে খেলে যায় হিমশীতল অনুভূতি। শত বছর আগে এখানেই পানি নিতে আসতেন কিন্নরকণ্ঠী রাখাইন জমিদার কন্যা মাথিন। চাকরির প্রয়োজনে টেকনাফে আসা বাঙালি পুলিশ অফিসার ধীরাজের সঙ্গে স্থানীয় প্রকৃতিকন্যার প্রণয়ের পরিণতি হল বিরহে। অমর প্রেমের গল্প ধরে রাখতে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু মাথিনের কূপের পাশে ধীরাজের আবক্ষ মূর্তি, যার স্মৃতি সংরক্ষণেও নেওয়া হয়েছে উদ্যোগ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে টেকনাফ বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা। মিয়ানমার থেকে আচার, সুপারি, শুটকি, কাঠ আমদানি আর রপ্তানি করা হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক। 2022-23 অর্থবছরে 640 কোটি রাজস্ব আয় হলেও তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাবে এবার রাজস্ব আয় মাত্র 43 কোটি টাকা। এ বন্দরে নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজ আসার সুযোগ তৈরি হলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা। পণ্য যেটা সরকারিভাবে আসলে আমাদের এই বন্দরে যেটা আসে এখন, সেটা হচ্ছে আপনার রাজধানী রেঙ্গুন থেকে আসে। সেটা প্রায় 3-4 দিনের একটা পথ চলার বিষয়। নির্বিঘ্নে যদি আপনার পণ্যবাহী জাহাজ যদি এখানে আসা সুযোগ তৈরি করা কোনো সুযোগ হয়, অনায়াসে অনেক সরকার রাজস্ব পাবে বলে আমরা মনে করি। সুন্দর আর বোয়া খালা বাত না খাইম গুসা ওয়ো মার মনোর জ্বালা পারাই লাগবে খুব সুন্দর আর বোয়া খালা। ভাটিয়ালি এই গানের ভেতর যে বিরহ মূর্ত হয়, তার গভীরে কি কেবল সময়ের স্রোতে ভেসে চলা মানুষের কথাই থাকে? আর বাবরে হইলাম আরে আনি হিন্দি বানি আরে বিয়া গরাই বানি। বাইজিদ সাদ, এখন। বাত না খাইম গুসা ওয়ো মার মনোর জ্বালা। ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকে, ফলে সড়ক ও রেলপথে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আছেন রাকিবুল হাসান ও বগুড়ার বনানী বাস কাউন্টার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। তবে শুরুতে রাজশাহীর খবর জানবো। রাকিব, ঈদের ছুটি তো শেষ, তো ট্রেনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট পেতে কোনো ভোগান্তির খবর আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি, আসলে লম্বা ছুটি প্রায় শেষের পথে, যার কারণে যারা
ঈদ করতে ঘরে ফিরেছিলেন তারা কর্মসংস্থানে ফিরছেন এবং সকাল থেকে আমরা দেখছি সকাল থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা যাত্রী পরিপূর্ণ দেখেছি এবং এখন 7:40-এ যে ঢাকা অভিমুখে সিল্ক সিটি এক্সপ্রেসটি ছেড়ে যাবে, যার কারণে কিন্তু এখন প্ল্যাটফর্মে যাত্রীদের অনেক ভিড়। মূলত আসলে এই সমস্ত টিকিটগুলো কিন্তু আগে থেকেই যাত্রীরা কেটে রেখেছিলেন, যার কারণে এখন নতুন করে টিকিট কাটার খুব একটা বেশি তোড়জোড় আসলে নেই এবং সেক্ষেত্রে কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না। তবে স্বল্প দূরত্বের যে সমস্ত গন্তব্যগুলো রয়েছে সেই ক্ষেত্রে যারা টিকিট নিতে আসছেন তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে এবং যারা আগে থেকে অনলাইনে কেটে রেখেছেন তারা প্রিন্ট করতেও খানিকটা সময় ক্ষেপণ হচ্ছে তাদের। এছাড়া টিকিট নিয়ে তেমন কোনো আসলে ভোগান্তির মুখে আমরা যাত্রীদেরকে পড়তে দেখিনি, বরং আগেভাগেই তারা এসেছেন এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করে তারা নির্দিষ্ট গন্তব্যে ট্রেনে উঠছেন। তবে এর মধ্যেই ঈদ যাত্রায় ট্রেনে বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা আমরা এখানে লক্ষ্য করছি। বারবার এখানে অ্যানাউন্স করা হচ্ছে যেন কেউ আসলে ট্রেনের ছাদে আসলে ভ্রমণ না করে বা বিনা টিকিটে ভ্রমণ না করে এবং তাদের সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেইটাই বহনের ক্ষেত্রে তারা সতর্ক হয়। এই অবস্থাতে আমরা দেখছি যে যারা ফিরছেন কর্মক্ষেত্রে তারা বলছেন দীর্ঘ একটা ছুটি শেষ করে আত্মীয় পরিজন স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন তারা কর্মস্থলে ফিরছেন এবং এই যেমন তারা আসলে নির্বিঘ্নে ঈদ যাত্রা তাদের ছিল এবং ফিরতি পথেও যেন তাদের এই যাত্রা নির্বিঘ্ন হয়, সেই কারণে তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের এই বাড়তি সতর্কতা বা বাড়তি এই কর্মসূচির জন্য আসলে প্রত্যেকেই আসলে এই ক্ষেত্রে তৃপ্ত এবং খুশি হয়েছেন যাত্রীরা এবং তারা বলছেন যে এক্ষেত্রে বিগত সময়ের যে অভিজ্ঞতাগুলো তার থেকে এবারের অভিজ্ঞতা তাদের ভিন্ন এবং এই যে সানন্দে তাদের ঈদ যাত্রা এবং ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা সেক্ষেত্রে তারা কোনো ধরনের সমস্যায় পড়ছে না। এক্ষেত্রে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার যিনি আছেন তার সাথে আমরা সকাল থেকে কথা বলছিলাম। তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রীদের শৃঙ্খলা এবং একই সাথে নিরাপত্তার জন্য এখানে জিআরপি পুলিশ এবং তাদের যে স্বেচ্ছাসেবক বা কর্মীরা আছেন তারা নানাভাবে সহযোগিতা করছেন এবং টিকিট নেয়ার পরে ট্রেন পর্যন্ত পৌঁছানো এবং সেখানে সুন্দরভাবে আসলে তাদেরকে আসলে প্ল্যাটফর্মগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য কিন্তু এখানে নানা ধরনের ব্যবস্থা স্টেশন কর্তৃপক্ষ নিয়েছে এবং মুক্তি এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে যেহেতু অনেকেই আসলে বাসে টিকিট পাচ্ছেন না, বাসের সংখ্যা কম, যার কারণে কিন্তু আসলে ট্রেনের ক্ষেত্রে আসলে তারা আসছেন এবং ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এই ক্ষেত্রে পূর্ব থেকে তারা যারা টিকিট কেটে রেখেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, তবে যারা নতুন করে টিকিট কাটার চিন্তা করছেন বা কাউন্টারে যাচ্ছেন তারা খানিকটা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে এবং দীর্ঘ চেষ্টা করার পর তারা আসলে টিকিট পাচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভ্রমণে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হয়নি রাজশাহী থেকে যাওয়া যাত্রীগুলো। সকাল থেকে আমরা যে 3টি ট্রেন দেখেছি প্রত্যেকটি ট্রেনেই পরিপূর্ণ যাত্রী আসলে গেছে, তার মধ্যে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস সেটি 6:20-এ ছেড়ে গেছে এবং একই সাথে কিন্তু 7টায় বনলতা এক্সপ্রেস এবং 7:40-এ সিল্ক সিটি ছেড়ে যাবে। তো মুক্তি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজীব, আমরা রাজশাহী থেকে রেল যাত্রার খবর জানছিলাম, একটু জানাবেন যে বগুড়ায় সড়কের যাত্রীচাপ কেমন দেখছেন এবং ফিরতি যাত্রায় টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ আপনি জানতে পেরেছেন কিনা? হ্যাঁ মুক্তি, টিকিটের দাম নিয়ে কিছুটা অভিযোগ আমরা এরই মধ্যে শুনেছি। আমরা একটু আগেই দেখছিলাম যে বগুড়া থেকে চট্টগ্রামের যে টিকিট সেটি অন্যান্য সময় বিক্রি হয়ে থাকে 1100 টাকা এবং একটু আগে আমাদেরকে একজন যাত্রী জানাচ্ছিলেন যে 1100 টাকার টিকিট এই ঈদের যে যাত্রা এই যাত্রায় 1400 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ 300 টাকা বেশি নেওয়া হচ্ছে। যাত্রীর ভোগান্তি তো রয়েছে। আসলে বগুড়ার যে নির্ধারিত যে বাস টার্মিনালগুলো রয়েছে, ঠনঠনিয়া বাস টার্মিনাল, চারমাথা বাস টার্মিনাল
এবং শেরপুরের যে ঢাকা বাস টার্মিনাল রয়েছে, এই টার্মিনালগুলোতে যারা টিকিট পেয়েছেন সেই ধরনের যাত্রীদের ভিড় তো রয়েছেই। আর ঈদের যে লম্বা ছুটি, এই ছুটি একেবারে শেষের পথে, যে কারণে আসলে যাত্রীর চাপ ক্রমশই বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে এখানেও যাত্রীর চাপ বাড়ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে বগুড়া অংশের হাইওয়ের বগুড়া অংশের একটি মোড়। এই বনানী মোড় থেকে আসলে উত্তরের যে গাড়িগুলো আসছেন সেই গাড়িগুলোতে এখান থেকে যাত্রীরা উঠছেন। যারা টিকিট পাননি, কাউন্টার ঘুরে সব শেষ, তারা এখানে গন্তব্যে পৌঁছার একটি আশা নিয়ে এখানে দাঁড়িয়েছেন এবং এখান থেকে যে বাসে করে যাচ্ছেন সেগুলো রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এছাড়া উত্তরের যে জেলাগুলো থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন সেই গাড়িগুলোতে ওঠার জন্য দাঁড়িয়ে যাবেন এবং ইঞ্জিন কাভারে যাবেন এরকম ইচ্ছা নিয়েই এখানে এসে দাঁড়িয়েছেন। বাড়ি থেকে বেরিয়েছেন কর্মস্থলে ফেরার একটি অনিশ্চয়তা নিয়ে। আমরা আগামীকাল যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই বলছেন যে আগামীকাল একেবারে ছুটির শেষ সময়, যে কারণে আগামীকাল যাত্রীর চাপ বাড়তে পারে, তাই আজকেই অনেকেই রওনা দিচ্ছেন। আর আমরা কথা বলেছি বগুড়া থেকে প্রায় 300টি গাড়ি প্রতিদিন ঢাকা যাচ্ছে। আর এই 300টি গাড়ি আসলে সবসময়ই যায় না, এখন যাচ্ছে এর কারণ ঈদে পরিবহন মালিকরা কিছু বাড়তি গাড়ি দিয়েছে। আর যাত্রীর যে টিকিটের যে ভোগান্তির কথা বলছিলাম সেটি তো সবগুলো কাউন্টারের প্রতি আসলে অভিযোগ রয়েছে যে বাড়তি ভাড়া রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কর্মস্থলে ফেরা মানুষের সব শেষ খবর। দুয়ারে সমাগত নববর্ষ, চারুকলা অনুষদে প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার। গণ অভ্যুত্থান পরবর্তী এবারের শোভাযাত্রার মোটিফে তুলে ধরা হবে ফ্যাসিবাদ অবসানের চিত্র। শিক্ষার্থীরা বলছেন ঈদের ছুটির আমেজ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে সব প্রস্তুতি। চারুকলা অনুষদ জানায় আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি 24-এর চেতনাকে ধারণ এবারের মঙ্গল শোভাযাত্রার স্থান পাবে সব জাতিসত্তার ঐতিহ্য। বাকিটা জানাবেন সাজিদ আরাফাত। বসন্তের দহনকাল শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর, বিচিত্র বৃক্ষরাজির ফুলেল সম্ভারে ভরে ওঠা প্রকৃতি জানান দেয় দুয়ারে নতুন বছরের হাতছানি। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে স্বপ্নময় নতুনের সূচনা হয় নববর্ষে। তাকে বরণে উৎসবের আমেজ চারপাশে। মঙ্গল শোভাযাত্রার আঁতুড়ঘর খ্যাত চারুকলাও ধীরে ধীরে সেজে উঠছে বর্ণিল রঙে। ঈদের ছুটিতে শুনশান ক্যাম্পাস, তবে থেমে নেই চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষ উদযাপনে চলছে পুরোদমে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার মোটিফ তৈরিতে ব্যস্ত কারিগররা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে ফ্যাসিবাদের মুখাকৃতি। থাকবে জাতীয় মাছ ইলিশ আর শান্তির প্রতীক কবুতর। এছাড়া লোকশিল্পের নিদর্শন স্বরূপ কাঠের বাঘও স্থান পাবে শোভাযাত্রায়। কয়দিন সময় আছে আমাদের হাতে, এই সময়ের মধ্যে যে স্ট্রাকচারগুলো অলরেডি দাঁড় করানো হয়েছে, এই স্ট্রাকচারগুলো পেস্টিং, কাগজ লাগানো, ডেকোরেশন, এগুলা নির্দিষ্ট সময়ের মধ্যেই আশা করছি হয়ে যাবে। শোভাযাত্রার মোটিফগুলো একদিকে যেমন আকৃতি পাচ্ছে, অন্যদিকে চলছে রং তুলির আঁকিবুকি। কাগজের মুখোশ, ফুল, পাখি আর মাটির সরায় রঙের ছোঁয়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন বৈশাখ শিক্ষার্থীদের মেলবন্ধনে নতুন প্রাণের সঞ্চার করে। তবে ঈদের ছুটিতে উপস্থিতি কম থাকলেও সময় মতোই শেষ হবে সব প্রস্তুতি। অ্যালামনাইদের সাথে একটা অনেক দিন পর দেখা হয়, আড্ডা হয়, এই বিষয়টা আমাদের আমরা এনজয় করি। আর কাজের ক্ষেত্রে তো মজার কাজ, রং তুলি আমাদের কাজই এটা। অ্যাকচুয়ালি রং তুলির মাধ্যমে যে আমাদের দেশের ট্র্যাডিশনগুলো, যেমন পেঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, রাজা রানীদের যে মাস্কগুলো, এগুলো আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে। তো আমাদের সবাইকে উচিত আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা। ছুটির আবহে অনেককেই দেখা যায় বর্ষবরণের প্রস্তুতি দেখতে এসেছেন চারুকলায়। তারা বলছেন প্রাণের এই উৎসব ছুঁয়ে যাবে সব শ্রেণী পেশার মানুষকে। আমার বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে আসছি, এখন থেকে চাই যে আমার বাচ্চা বুঝুক যে পয়লা বৈশাখটা কী, এই পয়লা বৈশাখটা কেন, এটা আমার বাচ্চাকে এখন থেকে বোঝানোর চেষ্টাতেই আমরা আসছি মূলত দেখার জন্য। যার যার জায়গা থেকে শেষে যার যার অনুভূতি, যার যার ঐতিহ্য, আমাদের বাঙালি ঐতিহ্যকে মানে ফুটিয়ে তোলার জন্য এখানে সবাই একত্র হয়, আমরা সবাই উপভোগ করি এই পয়লা বৈশাখটা।
চারুকলা অনুষদ বলছে নতুন বাস্তবতায় এবছর ভিন্ন বৈচিত্র্যে সাজবে মঙ্গল শোভাযাত্রা, যেখানে স্থান পাবে সব ধর্ম, বর্ণ আর জাতিসত্তার ঐতিহ্য। সব বিতর্ক পেছনে ফেলে অতীতের রীতি ও পরম্পরা মেনেই সম্পন্ন হবে শোভাযাত্রা। একটা অন্ধকার থেকে আসলে বেরিয়ে একটা অন্তত একটা আলোর দিকে কিন্তু আমরা আসতে পেরেছি। সমকালীন যে চেতনা, অর্থাৎ 24 গণ অভ্যুত্থান, তার পরবর্তীর যে একটা স্পিরিট, তো সেই জিনিসগুলোকেও আমাদের চিন্তা করতে হচ্ছে। তো সেই হিসাবে আমি ধরছি যে এই বছর একটু ভিন্ন রকম এতটুকু হবে এবং অনেক বেশি ইনক্লুসিভ হবে। যুক্ত যেটি হচ্ছে এবার সেটা হলো যে আমরা বিভিন্ন রকম উপজাতি যারা জাতিগোষ্ঠী আছে তারাও আমাদের এই শোভাযাত্রা যুক্ত হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এখানে বৈচিত্র্যে ভরে যাবে এবং অনেক বেশি এই অর্থে অনেক বেশি কালারফুল হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। প্রতিবারের মতো পহেলা বৈশাখে সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শিশু পার্ক ও টিএসসি ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হবে। বৈশাখ মানে তো নতুন রং, গন্ধ আর সুরের আবহ, বৈচিত্র্য আর ঐতিহ্যকে ধারণ করার দিন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী এবার নববর্ষের ঐকতানের সুরে সুর মেলাবে সব জাতিসত্তার মানুষ। এর মধ্য দিয়েই দৃঢ় হবে ঐক্যের বন্ধন। সাজেদ আরাফাত, এখন, ঢাকা। প্রেম, সংগ্রাম, দ্রোহ কিংবা অনুপ্রেরণা, সব ক্ষেত্রেই বসন্তের নিবিড় প্রাসঙ্গিকতা। এক ফাল্গুনে ছিনিয়ে আনা মাতৃভাষার বিজয় যেমন এ জাতির গর্বের পাণ্ডুলিপি, তেমনি আবহমান কাল থেকেই বাসন্তী ফসল ঘরে তুলে চৈত্রে কৃষকরা চোকান পুরাতন হিসেব। তবে প্রকৃতির আচরণগত পরিবর্তনে ক্রমশ পানসে হচ্ছে বাংলার বসন্ত। দেশের রাজনীতিতে বহুপক্ষীয় মতামতের সম্মিলন এই বসন্তকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করলেও সে বসন্ত কতটা রঙিন, সে উত্তরে খুঁজেছেন মোকাররম হোসাইন, ছবি তুলেছেন আশিকুর রহমান। কোন অভিমানে ঝরে যাচ্ছে পাতারা, পাতাদের মনেও কি ভর করেছে রাবীন্দ্রিক প্রেম? তারাও কি প্রহর শেষের আলোয় রাঙা এ চৈত্রে কারো চোখে সর্বনাশ দেখেছে? পঞ্জিকার প্রলোভনে বসন্ত উদযাপনের আকাঙ্ক্ষা চড়া হলে প্রকৃতির কাছে সে ইচ্ছা পূরণের সুখবর নেই। দক্ষিণ জানালা খুললে মনে হতে পারে বসন্ত কেবল গণনায়। তবে কি পথ ভোলা পথিকের মতো বসন্ত চেপে বসেছে ভুল কোনো ট্রেনে? ঠিকানাবিহীন স্টেশনের পরিত্যক্ত কোনো বগিতে কি ঝলসে গেছে বসন্তের ফুল? বসন্তকাল সকালটা একদম ঝলমলে একটা রোদ হবে, সুন্দর একটা মিষ্টি বাতাস থাকবে, বাতাসের সাথে একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে। ফ্রেন্ডরা হয়তো বাইরে গেলেও সবাই ফোনে ব্যস্ত থাকে, সবাই এখানে ছবি ওখানে ছবি তোলার জন্যই পাগল। কেমন প্রাকৃতিক কিছু এনজয় করার ওরা সময় পায় না। আবহমান কাল থেকেই ফাগুনের রূপের ঈর্ষার আগুনে পোড়া চৈত্র ডেকে আনে নির্দয় নিদারুণ রোদ। তপ্ত দুপুরে মাথার উপরে জ্বলন্ত সূর্য যেন হয়ে ওঠে আগুনের ফুলকি। রোদের লাল চোখ আর উপেক্ষার বিভেদ দেয়াল ভেদ করে বাতাসে দুলতে থাকা ফসল কণ্ঠ উঁচিয়ে বলে সময় এখনো বসন্তের। চৈত্র সংক্রান্তির আগেই বাসন্তী ফসল ঘরে তোলার মাধ্যমে বকেয়া, খাজনা আর হালখাতার হিসেব বৈশাখের 1 তারিখের আগেই চুকানোর ব্যস্ততা যাদের, এ বসন্ত তাদের জীবন রাঙালো কতখানি। সারের দামটা বেশি, এই জন্য একটু পোষায় কম। এর মধ্যে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফল পাই, অনেক সময় আবার পাই না। কৃষক মানুষ আমরা, লাভ তো সবসময় তো হয় না, লসেরও ঘাটতি। মাঘের সন্ন্যাসী ফিরে গেলেও কাটেনি প্রকৃতির ধূসরতা। শীতের কুয়াশা কাটিয়ে বসন্তের বরণডালা রঙিন হবার কথা থাকলেও পাতায় পাতায় ধুলোর আস্তরণ। সবুজ হটিয়ে গাছে গাছে এখন কাণ্ডের কঙ্কাল। প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য গানে মনোহরী সৌন্দর্য, প্রেম আর সুদিনের প্রতিনিধি যে বসন্ত হয়ে উঠেছে ঋতুরাজ, তার চোখ জুড়ে কেন এত বিষাদ? তরতাজা প্রাণচঞ্চল বসন্তকে এমন রংহীন নিরস করবার নেপথ্যেই বা কারা? গরম যে সময় আসার কথা তার চেয়ে আগেই গরম চলে আসছে, যার কারণে দেখা যায় গাছের যে ফুলটা যে সময় ফোটার কথা তার চেয়ে আগে ফুটছে, যতক্ষণ পর্যন্ত ফুলটা থাকার কথা ততক্ষণ থাকছে না।
যখনই আপনার ফুলের এই সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদের আলটিমেটলি ওখান থেকে যে প্রাণী জগৎ সেটার উপরেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। বসন্ত বাতাসে কারো বন্ধুর বাড়ির ফুলের গন্ধ কারো বাড়ি আসুক আর না আসুক, কেটে গেল আরও এক ফাল্গুন। পালাবদলের নিয়তিতে আসছে ফাগুনে, কেউ দ্বিগুণ হোক বা না হোক আবারও ফুটবে বসন্তের ফুল, ফলবে চৈতালি ফসল, মৌ মৌ করবে আমের মুকুল, হয়তো হাতে গোনা কয়েকটি পাখিও ডাকবে। উপেক্ষার কাছের দেয়াল ভেদ করে রং ছড়াবে রক্ত পলাশ আর শিমুল। প্রকৃতির এত এত আয়োজনের পূর্ণতা তখনই যখন মানুষে মানুষে হবে ভ্রাতৃত্ব, যৌথতা আর বৈষম্যহীন বেঁচে থাকার ইশতেহার। এদেশে বসন্ত আসে, পাতা ঝরে, ফুল ফোটে, আবার নতুন পাতা গজায়, যে আমরা পরিবর্তিত বসন্তে একটা সুন্দর সুবাসিত বাংলাদেশ চাই। প্রকৃতি ও মানব সম্পদার একে অপরকে ভালো রাখার যে বোঝাপড়া, সে যৌথতায় বিচ্ছেদ মানে আরও একটি বিপর্যয়ের আমন্ত্রণ। তাই দূষণ ও দখলের নিয়তি কিংবা জলবায়ুর প্রভাবে প্রকৃতির আচরণগত পরিবর্তনের পথগুলো বন্ধ করার কার্যকর বৈশ্বিক উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মোকাররম হোসাইন, এখন। পঞ্চগড়ে সাথী ফসল হিসেবে কফি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তবে ফলন ভালো হলেও বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঠিক ধারণা না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। কফির বাজারজাতকরণে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। লুৎফর রহমানের প্রতিবেদন। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা লালচে সবুজ কফি। সুপারির পাশাপাশি এভাবেই 4 বছর ধরে কফি চাষ করছেন পঞ্চগড়ের চাষিরা। কৃষকরা জানান, চারার উপরে 2 বছরের মধ্যে গাছে আসতে শুরু করে ফুল। ফলনও হয়েছে ভালো, তবে প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের বিষয়ে কোনো ধারণা না থাকায় সফলতা নিয়ে শঙ্কায় তারা। 3-4 বছরের বেশি হলো, ফলন 2 বছরের মধ্যে হয়ে গেছে। এখন ফল কোথায় বিক্রি হবে না হয় এই জিনিসটা আমরা পাচ্ছি না। এখন পাকিলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বেচা বেচার কোনো করিয়া পাইনি। স্থানীয়রা বলছেন, সুপারি ও কফি একই জমিতে চাষ করায় খরচ কম লাগছে। বাগান দেখতে এসে উৎসাহী হচ্ছেন অনেকে। তবে প্রক্রিয়াজাতকরণ নিয়ে সঠিক ধারণা পেলে লাভ ক্ষতির হিসেব কষা সম্ভব হতো বলছেন স্থানীয়রা। যদি সামনের বার ভালো ফলন পাওয়া যায় বা সেরকম পরামর্শ হয়তো বা লাভবান হওয়া যাবে। 2 বছর থেকে ঝুঁকতেছে কেন, কোনো লাভ পায় না, টাকা পয়সা পায় না। এটা যদি লাভ লস হয়, লাভ যদি পায়, এটা দেখে আমরাও হয়তো এই কফি চাষ করতে পারি। আমরা কৃষক যদি আমরা এটাতে বিক্রি করে লাভবান হই, তাহলে হয়তো এটার সম্ভাবনা আরও ভালো হবে কিনা বুঝতে পারবো। কৃষি বিভাগ জানায়, 2021 সালের শেষের দিকে কফি ও কাজু বাদাম গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার 3 উপজেলায় রোবস্টা জাতের কফি চাষ শুরু হয়। সে সময় 47 জন কৃষককে 135টি করে চারা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। নতুন এই ফসল ঘিরে সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। তো আশা করছি কফি থেকে তারা উচ্চ মূল্য পাবে। প্রকল্প থেকে তাদেরকে একটি গ্রুপে আপনার পাল্পিং মেশিন সেটা সরবরাহ করা হয়েছে। যারা প্রোডাকশনে আসবে যখন, সেখান থেকে কফি বিন এক্সট্রাক্ট করে সেটা বাজারজাত করা সহজ হবে। কফি চাষে সফলতা পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি উত্তরের কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়। মাদারীপুরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, রাত 3:30টার দিকে একটি দোকানে আগুন দেখতে পেয়ে শুরুতে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। তবে মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে টিনের ঘর সহ দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা না হলেও ব্যবসায়ীদের দাবি অন্তত কোটি টাকার মালামাল পড়ে গেছে। বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে 2020 সালের পর সবচেয়ে খারাপ দিন দেখল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের মান, যা বাণিজ্য যুদ্ধ ও বৈশ্বিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায় 5% এবং নাসদাকের পতন হয়েছে প্রায় 6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দর পতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এছাড়া যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও
দ্বিতীয় দিনের মতো পতনের দিকে আছে। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার আশঙ্কা, পাল্টাপাল্টে শুল্ক আরোপ অব্যাহত থাকলে চলতি বছরে বাণিজ্য কমবে 1%। এছাড়া ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমেছে। এ অবস্থায় নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছে সবাই। চলতি বছরে প্রায় 19% দাম বেড়েছে স্বর্ণের। ভারতের তুলনায় বাংলাদেশ সহ সব প্রতিবেশীদের উপরই মার্কিন শুল্কের বোঝা চেপেছে আরও বেশি ভার নিয়ে। আর তাই প্রতিযোগিতার বাজারে ট্রাম্প প্রশাসনের শুল্ককে লাভজনক বলেই মনে করছেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা। নুছাদ কামালের প্রতিবেদন। নতুন নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে ৩৭ থেকে ৫৪% শুল্ক গুনতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও চীনকে। সে তুলনায় ভারতকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক গুনতে হবে অনেকটাই কম। প্রধান প্রতিযোগীদের তুলনায় এই কম শুল্কের ফলে মার্কিন বাজারে ধীরে ধীরে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর আধিপত্য তৈরি হবে বলে আশাবাদী ভারতের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা। 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্রে ১,০০০ কোটি ডলারের বস্ত্র, তৈরি পোশাক, গৃহস্থালী ও অন্যান্য টেক্সটাইল পণ্য রপ্তানি করে ভারত। বছরে প্রায় ৮,০০০ কোটি ডলারের বস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র, যার ২১%ই চীনা পণ্য। এরপরেই তালিকায় ভিয়েতনাম ও বাংলাদেশের পর অবস্থান ভারতের। আরও এক ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা। ওয়াশিংটনের আমদানি শুল্ক আরোপে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত দাম গুনতে হবে মার্কিন ভোক্তাদের। এতে যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের বেচাকেনা কমবে, ফলে কমবে আমদানিও। কিন্তু দীর্ঘমেয়াদে মার্কিন বস্ত্র ও তৈরি পোশাকের বাজারে ভারতের অবস্থান শক্ত হবে বলে আশাবাদী ভারতীয় ব্যবসায়ীরা। There is going to be some damage. It will take a little time for everyone to understand where the tariffs are going. Certainly our buyers need to see what effect there is on their bottom line. একদিকে মার্কিন আমদানি শুল্কের সবচেয়ে বড় শিকার চীন, অন্যদিকে চীনের দিক থেকেও আগেই এক দফা সম্পূরক শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনতেও অতিরিক্ত খরচ গুনতে হবে চীনা আমদানিকারকদের। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে টেক্সটাইল পণ্য রপ্তানিতে শীর্ষে থাকা চীনের জায়গা দখল করবে কোন দেশ, তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শান্তকে নিয়ে অযাচিত আলোচনা না করে তাকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। অফ ফর্মে থাকলেও ওয়ানডে ফরম্যাটে এখনও দেশের সেরা ব্যাটার শান্ত মনে করেন সুজন। এখন টেলিভিশনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে দেশের ক্রিকেট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ডিপিএল-এ গুলশান ক্লাবের প্রধান কোচ রেদওয়ান শাওনের প্রতিবেদন। ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। টি-20 ফরম্যাটে গেল 18 ম্যাচে নাই 50-র দেখা। টেস্টে শেষ 17 ইনিংসে 50 ইনিংস আছে মোটে একটা। সময়টা এতটাই প্রতিকূলে যে সবশেষ বিপিএলে বরিশালের একাদশেও জায়গা পাননি দেশের 3 ফরম্যাটের অধিনায়ক। যদিও ওয়ানডে ফরম্যাটে ব্যাটে রানটা আসছে ঠিকঠাক, শেষ 12 ম্যাচে 4 50 আর 3টি 40 ইনিংস। তারপরও শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা কার্যকলাপে বিরক্ত সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আমার মনে হয় শান্ত যদি বিগত কয়েকগুলো ইনিংস দেন, বাট আমরা মনে হয় ওকে হিত দিচ্ছি, সেটা আমাদের দোষ। মানে আমাদের দোষ বলতে গেলে আমাদের মানে সারা দেশে যেভাবে ওখানে ট্রল করা হয় বা যে আমি জানি না, আমি শুনি এগুলা, আমি মনে করি ঠিক না। ওর বয়সটাই বা কত, ইজ ভেরি, ওর মতন আমি মনে করব যে নিবেদিত ক্রিকেটার কিন্তু খুব কমই আছে। হার্ডওয়ার্কিং, পরিশ্রম করে, সৎ ছেলে, অনেস্ট। আমি মনে করবি ক্রিকেট ছাড়া কিচ্ছু বোঝে না আমার মনে হয়। তবে শান্তকে 3 ফরম্যাটে অধিনায়কত্ব না দিয়ে যে কোনো 2 ফরম্যাটে দেয়া যেতে পারে দায়িত্ব, মনে করেন টাইগারদের সাবেক এই টিম ম্যানেজার। বোলারকে বোলিং দিচ্ছে, বোলার যদি পারফর্ম করতে পারে রাইট উইকেটে, বা ব্যাটসম্যানরা যদি পারফর্ম না করে, শান্ত তো একা পারফর্ম করে এমন না, তাহলে কিন্তু মানে সেটা ওকেও দেখতে খারাপ লাগে। সুতরাং আমার মনে হয় যে আমরা আসলে কোনো জিনিসে না এত তাড়াহুড়া করি যে শান্তকে আমরা দিয়ে শিখে দেয়। আপনি এটা বলতে পারেন যে শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন থাকার কিংবা 1 ফরম্যাট থেকে সরে দিয়ে যে সেটা শান্ত টি-20তে ভালো খেলছে, সেটা হতে পারে। কিন্তু ওয়ানডে ফরম্যাটে আমি বলি শান্ত স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ। এদিকে দলীয় সাফল্য পেতে শান্তকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদ মাহমুদ। চেঞ্জ
ফেজে আসি আমরা। তো ওই ফেজে তো এরকম, আপনি যদি অস্ট্রেলিয়ার কথা মনে করেন, যখন সিনিয়র প্লেয়ার চলে গেতেন, অস্ট্রেলিয়া কিন্তু অনেক বছর ম্যাচ জিতে নিয়ে এরকম প্রবলেমে ছিল। তো আপনি কি ওরা তো কেউ এরকম ট্রল করে না, বলে না, কিন্তু আমরা ট্রল করি। আমরা তখন আজকে যদি আমি শান্তকে না দিয়ে মিরাজকে দিই, বাংলাদেশ টিমকে জিতবে, আপনি গ্যারান্টি দিতে পারেন? তো মিরাজকেও তো আপনি একই ট্রল করবেন পরে। তো আপনি তো আরেকটা শান্তকে নষ্ট করবেন, মিরাজকে নষ্ট করবেন, লিটনকে নষ্ট করবেন, সবাইকে বলবেন। আমার মনে হয় আপনারা ট্রল করেন, সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি। আপনারা যেমন ট্রল করে বুঝাতে চান যে আপনারা অনেক ভালোবাসেন, আমরা তো ট্রল না করে বুঝতে পারতেছি না আমরা কত ভালোবাসি। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই সংস্কার, বিমস্টেকে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। 7 মাস পর মুক্ত হয়ে দেশে ফিরল জুলাই আন্দোলনে সৌদি আরবে আটক 10 বাংলাদেশি, বিমানবন্দরে বরণ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে স্থবির টেকনাফ বন্দরের আমদানি রপ্তানি, 1 অর্থ বছরে রাজস্ব কমেছে 600 কোটি টাকা। বাসন্তী ফসলের চৈত্রে পুরাতন হিসেব চুকাতে ব্যস্ত কৃষক। 24-এর আবহে কড়া নাড়ছে নতুন বছর, গুরুত্ব পাবে সব জাতিসত্তা। এবং 5 বছরের মধ্যে মার্কিন শেয়ার বাজারের সবচেয়ে ব্যাপক দর পতন, দেশে দেশে কমছে ডলারের মান। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।